খবর শুনছেন আসাম বার্তা চ্যানেল থেকে। জানাবো আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। ডিজিটাল অ্যারেস্টে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। বৃদ্ধ দম্পতির 1.5 কোটি টাকা প্রতারণায় কেন্দ্রকে নোটিশ। ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে দেশে প্রতারণার ঘটনা উত্তরোত্তর বেড়ে চলেছে। এই ঘটনায় এবার শতপ্রণোদিত মামলা দায়ের করে কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। অভিনব পদ্ধতিতে যেভাবে এই প্রতারণা বেড়ে চলেছে এবং প্রতারকদের শিকার হচ্ছে দেশের প্রবীণরা, তাতে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। গত 21শে সেপ্টেম্বর হরিয়ানার অম্বালার এক প্রবীণ দম্পতি থানায় অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, 1 থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে প্রতারকরা তাদের ডিজিটাল অ্যারেস্ট করে ভয় দেখিয়ে 1.5 কোটি টাকা হাতিয়ে নেয়। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সিবিআই ও আইবি আধিকারিক সেজে প্রতারকরা তাদের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে। সেখানে সুপ্রিম কোর্টের ভুয়ো নির্দেশ দেখা হয়, যাতে আবারও আদালতের স্ট্যাম্প ও প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার স্বাক্ষর ছিল। এই ঘটনায় সারা জীবনে সঞ্চয় খুইয়েছেন ওই দম্পতি। ঘটনার সামনে আসতেই শতপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানায়, সাধারণ মানুষকে ঠকাতে যেভাবে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশ বিচারপতিদের স্বাক্ষর জাল করা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের ঘটনা আদালতের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থার উপর কুঠারাঘাত। আদালত আরও জানায়, এই ধরনের ঘটনা একবার নয়, অসংখ্যবার সামনে এসেছে, যেখানে আদালতের নকল তথ্য ব্যবহার করে সাধারণ নাগরিক, বিশেষ করে প্রবীণদের টার্গেট করা হচ্ছে। সাধারণভাবে এই ধরনের ঘটনা আমরা পুলিশকে তদন্তের দায়িত্ব দিতাম, কিন্তু যেভাবে বিচার বিভাগ ও বিভিন্ন সংস্থার রাবার স্ট্যাম্প ও স্বাক্ষর নকল করে প্রতারণা চলছে, তাতে এই ঘটনাকে সাধারণ অপরাধ হিসেবে দেখা উচিত নয়। এই ধরনের প্রতারণা রুখতে কেন্দ্র রাজ্যগুলিকে একসঙ্গে কাজ করতে হবে। গোটা ঘটনায় কেন্দ্র, সিবিআই ও স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। পাশাপাশি হরিয়ানা সরকার ও আম্বালা সাইবার অপরাধ বিভাগের কাছে ওই প্রবীণ দম্পতির মামলায় এখনো পর্যন্ত কি পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে জানতে চেয়েছে। এসআইআর আবহে নভেম্বরে পরীক্ষামূলকভাবে শুরু জনগণনা। ডিজিটাল পদ্ধতিতে জমা হবে তথ্য। 16 বছর পর হবে জনগণনা। এসআইআর নিয়ে বিতর্কের আবহেই এবার শুরু হয়ে গেল এই প্রক্রিয়া। কেন্দ্র জানিয়েছে, দেশের জনগণ ডিজিটাল পদ্ধতিতে তাদের তথ্য আপলোড করতে পারবেন। নভেম্বর মাসের 1 তারিখ থেকে প্রক্রিয়া শুরু হবে। রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2027 সালের জনগণনার প্রথম পর্বের জন্য পরীক্ষামূলক পর্যায়ে থাকবে হাউস লিস্টিং এবং গৃহ সমীক্ষা। নির্দিষ্ট কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী 10 থেকে 30 নভেম্বর পর্যন্ত এই কাজ চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনগণ নিজের তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন 1 থেকে 7 নভেম্বর। 2027 সালে প্রথমবার ভারতে ডিজিটাল জনগণনা হবে। এই প্রথমবার দেশে জাতি গণনা করা হবে। পরীক্ষামূলক পর্যায়ে জনগণনার সমস্ত দিক সঠিকভাবে চলছে কিনা তা পরীক্ষা করা হবে। জনগণনার প্রশ্ন, তথ্য সংগ্রহ, প্রশিক্ষণ, মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সফটওয়্যারের কর্মক্ষমতা সবকিছুর মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে জনগণনার আগে সব রকম পদ্ধতিগত এবং প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করে সংশোধন করার চেষ্টা করা হবে। দেশে পুরো দমে জনগণনা শুরু হতে আরও 2 বছরের অপেক্ষা। যেসব রাজ্যগুলিতে বরফ পড়ার সম্ভাবনা থাকে, সেই রাজ্যগুলি বাদে বাকি সব রাজ্যে জনগণনা শুরু হবে 2027 সালের 1 মার্চ। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ ও জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলিতে এই জনগণনার কাজ শুরু হবে 2026 সালের অক্টোবরে। প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, কিন্তু 2011-র পরে দেশে আর জনগণনা হয়নি। 2021 সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির জেরে তা পিছিয়ে দেওয়া হয়। মোদি জামানায় এটাই প্রথম জনগণনা হতে চলেছে। চাকরির টোপ দিয়ে প্রতারণা। হায়দ্রাবাদ থেকে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ভারতীয় যুবক। রাশিয়ার একটি নির্মাণ সংস্থায় মোটা টাকা বেতনের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে, আর সেই ফাঁদে পা দিয়ে প্রতারিত হলেন হায়দ্রাবাদের এক যুবক। জানা যাচ্ছে, রাশিয়ায় যাওয়ার পর তাকে জোর করে পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বছর 37-এর ওই যুবকের নাম মোহাম্মদ আহমেদ। তিনি হায়দ্রাবাদের খৈরতাবাদ এলাকার বাসিন্দা। সম্প্রতি তাকে চাকরির টোপ দিয়েছিলেন এক এজেন্ট। সেই সূত্রে গত 25শে এপ্রিল তিনি পৌঁছন রাশিয়ায়। অভিযোগ, সেখানে পৌঁছানোর পরই তিনি ভয়াবহ ঘটনার সম্মুখীন হন। জোর করে তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো হয়েছে। আহমেদের এক আত্মীয় ফিরদৌস বেগমের দাবি, জোর করে তার হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং যুদ্ধে যোগদান করতে বাধ্য করা হয়েছে।
আমরা চাই তাকে উদ্ধার করে এবং নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হোক। জানা গিয়েছে, হায়দ্রাবাদে একটি রেস্তোরাঁয় বাউন্সারের কাজ করতেন আহমেদ। সেখানে মুম্বাইয়ের ওই এজেন্টের সঙ্গে তার পরিচয় হয়। তিনি রাশিয়াতে তাকে মোটা টাকার চাকরির প্রলোভন দেন। বলা হয় একটি নির্মাণ সংস্থায় তাকে কাজ করতে হবে। সেই প্রলোভনে পা দিতেই ঘটে যায় অঘটন। পরিবারের দাবি, গত 25 এপ্রিল পর থেকে এনাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। রাতে ঘুম থেকে তুলে প্রধানমন্ত্রী আবাসের কেওয়াইসি নামে অর্থ আদায় গ্রুপ সদস্যের। প্রধানমন্ত্রী আবাসের কেওয়াইসি করার নামে রাতে হতদরিদ্রের বাড়িতে গিয়ে অর্থ আদায় জিপি ট্যাক্স কালেক্টরকে নিয়ে গ্রুপ সদস্যের। এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ সৈয়দপুর জিপির গ্রুপ সদস্য রাকিব আহমেদের বিরুদ্ধে। এমনকি টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রাত 1টায় জিপির ধনেহরি দ্বিতীয় খণ্ডের মুর্তাখাল এলাকার নজরুল ইসলাম লস্কর নামের এক ব্যক্তির ঘরে গিয়ে কেওয়াইসি করার নামে ট্যাক্স কালেক্টর খায়রুল হক লস্কর সহ আরও একজনকে নিয়ে বাড়িতে পৌঁছন রাকিব। কিছুক্ষণ পর ওই ব্যক্তি সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি মেহবুব আলম লস্কর ও জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রাকা মজুমদারকে বিষয়টি ফোনে জানালে তারা তার বাড়িতে পৌঁছন। তাদের কাছে পুরো বিষয়টি জানান এবং কেওয়াইসির জন্য 500 টাকা নিয়েছেন রাকিবরা, এমনও জানান। শুক্রবার ট্যাক্স কালেক্টর ও গ্রুপ সদস্যের কর্মকাণ্ডটি ভিডিওর নজরে আসে। এমন খবর পেয়ে বিডিও জিপি কার্যালয়ে পৌঁছন। বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা নেবেন বলে আশ্বাসও দেন। এদিকে জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তথা সভাপতির প্রতিনিধি মেহবুব আলম জানান, কেওয়াইসি করতে কোনো পয়সার প্রয়োজন হয় না। তাই কোনো ব্যক্তি যদি টাকা দাবিও করেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পিছপা হবেন না। পাশাপাশি তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য ব্লক আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেন। রাত 2টায় মানুষকে ঘুম থেকে তুলে কেওয়াইসির নামে অর্থ দাবি এবং হয়রানি করার প্রতিবাদ জানিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য খণ্ড আধিকারিকের কাছে দাবি রাখেন রাকা মজুমদার। 19টি গ্রাম। মুখ্যমন্ত্রী ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রীর বয়ানের সরকারি নির্দেশ জনসমক্ষে তুলে ধরার দাবি সুস্মিতার। বরাকের জনতার মতামত না নিয়ে লক্ষ্মীপুরের 19টি গ্রাম ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের অন্তর্গত করা হবে না বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের মন্তব্যে সরকারি নির্দেশ প্রকাশ্যে তুলে ধরার দাবি জানিয়ে সরব হলেন সাংসদ সুস্মিতা দেব। শুক্রবার এক সাংবাদিক বৈঠক ডেকে সুস্মিতা জানান, বরাক বা কাছাড়ের শাসক দলের কোনো নেতা মন্ত্রী বিষয়টি লিখিতভাবে অসম সরকারকে জানিয়েছেন কি প্রশ্ন উত্থাপন করেছেন তিনি। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হিলস ডিস্ট্রিক্টকে চেয়ারম্যান করে অসমের রাজ্যপাল কর্তৃক যে কমিশন তৈরি করেছেন সেই কমিশনের কোনো চিঠি বা নির্দেশ রয়েছে নাকি শাসক দলকে জিজ্ঞেস করেছেন তিনি। 19টি গ্রাম কাছাড় থেকে ডিমা হাসাওয়ায় যাবে না বলেই শুধু মুখে আশ্বাস দিলে কেউ বিশ্বাস করবে না বলেই মন্তব্য সুস্মিতার। 19 গ্রাম হস্তান্তরের বিরোধিতা করে সুস্মিতা শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি পাঠিয়েছেন। সাংসদ বলেন, ষষ্ঠ তপশিলের অধীনে জনজাতিদের বিশেষ অধিকারের বিরোধী তিনি নন। সংবিধান তাদের এই অধিকার দিয়েছে। তিনি সংবিধানকে সম্মান করেন। তাই বলে অজনজাতিদের বিপাকে ফেলে কাছাড়ের গ্রাম দিয়ে দেওয়া হবে, এটা কেমন কথা? এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের মন্তব্যে সরকারি নির্দেশ প্রকাশ্যে তুলে ধরার দাবি রাখেন। বলেন, 19টি গ্রাম ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের অন্তর্গত হলে কেউ বুঝতেই পারবে না কখন কি হয়েছে, কারণ সেগুলো সব কাগজপত্র এবং ফাইলের মাধ্যমে অর্ডার হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। জমি যেখানে রয়েছে সেখানেই থাকবে, শুধু প্রশাসনিকভাবে সীমা বদলে যাবে এবং সংবিধানের 6 নম্বর ধারায় জনজাতিদের জন্য বিশেষ অধিকার দেওয়া আছে। ফলে 19টি গ্রাম ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্ত হলে অজনজাতিরা তাদের সমস্ত অধিকার হারাবে বলেও জানিয়েছেন সুস্মিতা।